বাড়তে থাকা খেলাপি ঋণ, বেসরকারি ঋণের নিম্নমুখী প্রবৃদ্ধি, সুশাসন ও গ্রাহকদের আস্থার সংকট শেষ হতে যাওয়া বছরে দেশের ব্যাংক খাতকে সবচেয়ে বেশি ভুগিয়েছে। এ বছরই দেশে প্রথমবারের মতো একীভূত হয়েছে 5 ব্যাংক। সমস্যা সমাধানে নেওয়া হয়েছে ব্যাংক রেজলিউশন অ্যাক্ট, আমানত সুরক্ষা অধ্যাদেশের মতো উদ্যোগ। তবে সংস্কারের ফলাফল পেতে আরও কিছুটা সময় লাগবে মত ব্যাংকার ও বিশ্লেষকদের। রায়হান শোভনের রিপোর্ট। চলতি বছরের শুরু থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের ভঙ্গুর আর্থিক অবস্থা ও সব ব্যাংকের গ্রাহকদের ভোগান্তির বিষয়টি, যা থেকে উত্তরণে এরই মধ্যে 5 ব্যাংকে একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। গভর্নমেন্টের টাকা খরচ করে আপনি প্রাইভেট সেক্টরকে বেল আউট করবেন, এটা তাহলে তো অন্য সবাই তখন এই চান্সটা নেবে। কিন্তু যেটা করা উচিত ছিল যে যাদের জন্য এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে, তাই না, ওদেরকে ধরে কিছু আপনার কিছু এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করা উচিত ছিল। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, মার্জারের বিষয়টিকে ছাপিয়ে চলতি বছর ব্যাংক সেক্টরে সবচেয়ে বড় গলার কাটা হিসেবে আবির্ভূত হয়েছে বাড়তে থাকা খেলাপি ঋণের বিষয়টি। তথ্য বলছে 2024-এর ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 3,45,000 কোটি টাকা। চলতি বছরের সেপ্টেম্বর শেষে যা দাঁড়িয়েছে 6,44,515 কোটি টাকায়। ব্যাংক খাতের রক্তক্ষরণটাকে এখন আমরা বন্ধ করতে পারিনি। আবার অন্যান্য খাতে ব্যাংকের পরিচালনা ব্যবস্থা দেখেন বা অন্যান্য ব্যবস্থা দেখেন, সেখানে কিন্তু সর্বক্ষেত্রে একটা যে গুণগত যে ধরনের পরিবর্তন দরকার, সেই পরিবর্তনগুলো এখনো কিন্তু সূচিত হয়নি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বছর জুড়েই নীতি সুদহার রাখা হয়েছে 10%, ফলে ব্যাংক ঋণের সুদহার পৌঁছে গেছে 13 থেকে 15%। বেসরকারি ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে 6.23%। বছরের শুরুতেও যা ছিল 7.15%। তবে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এত কঠোরতা, তা এখনো ঘোরাফেরা করছে 8%-এর ঘরেই। শুধু ইন্টারেস্ট রেট দিয়ে কিন্তু আপনি ইনফ্লেশন কন্টেন করতে পারবেন না। এটা সাপ্লাই চেইন, সাপ্লাই চেইনটাকে কিন্তু ঠিকমতো কাজ করতে হবে। ওটা ঠিকমতো কাজ না করে আপনি ওই বেসিক 101 ইকোনমিক্স দিয়ে কিন্তু আপনি আসলে করতে পারবেন না। তবে চলতি বছর ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি এসেছে রেমিটেন্স থেকে। ব্যাংকিং চ্যানেলে 2025-এ এখন পর্যন্ত এসেছে $3,229 কোটি রেমিটেন্স। আগের বছর একই সময় যা ছিল $2,700 কোটি। বেড়েছে রপ্তানি আয়ও। আগের বছরের তুলনায় 2025-এ রপ্তানি বেড়েছে $500 কোটি মতো। শেষ হতে যাওয়া বছরে রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ায় বেড়েছে রিজার্ভের পরিমাণও। আগের বছরের তুলনায় বেড়েছে $650 কোটি মতো। বছরব্যাপী ডলারের দর স্থিতিশীল ছিল 122 থেকে 123 টাকায়। ব্যালেন্স অফ পেমেন্ট, কারেন্ট অ্যাকাউন্ট সিচুয়েশন, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট সিচুয়েশন, এগুলিতে আমি মনে করবো যে অনেক পজিটিভ ডেভেলপমেন্ট হয়েছে। এবং আমরা দেখেছি যে টাকা ডলারের যে ভোলাটিলিটি, সেটা কিন্তু নাই বললে চলে। এছাড়াও চলতি বছর এ খাতে গুরুত্বপূর্ণ সংস্কারের একটি হলো ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, আমানত সুরক্ষা অধ্যাদেশ 2025 আর বাংলাদেশ ব্যাংক অর্ডারে পরিবর্তন আনার প্রস্তাব। যে সমস্ত পদক্ষেপগুলো সেন্ট্রাল ব্যাংকের দেখছি, একটা টার্গেটেড এবং খুব ডিটারমাইন্ড আপনার এই যে কি বলে পদক্ষেপ বলে মনে হয় না, কারণ কিছুটা আগায় কিছুটা আবার পেছায়। যে পরিবর্তনগুলোর সূচনা করা হয়েছে, এই পরিবর্তন কিন্তু আমাদের ব্যাংক খাতের সার্বিক যে পরিস্থিতি, এর কাঠামোগত যে পরিবর্তন, সেগুলো কিন্তু আনার ক্ষেত্রে খুব একটা ভূমিকা রাখেনি। বিশ্লেষকরা বলছেন 2025-এ ব্যাংক খাতে নেওয়া ইতিবাচক সংস্কারগুলোর ধারাবাহিকতা রক্ষা করাই হবে 2026-এ নতুন নির্বাচিত সরকারের মূল কাজ। ইলেকশনের পরে নির্বাচিত সরকার যারা আসবেন, তারা যে পরিবর্তনগুলো, পজিটিভ পরিবর্তনগুলো এসছিল, সেটাকে কীভাবে ওরা ক্যারি ফরওয়ার্ড করবেন, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এফোর্ট যেগুলো নেওয়া হয়েছে সেগুলো নিয়ে এগোতে হবে এবং এগুলোকে আরো বেগবান করতে হবে এবং এটার সাথে বরঞ্চ আরো অ্যাড করতে হবে। একই সাথে ভবিষ্যতে ব্যাংক ব্যবস্থাকে শক্তিশালী করতে এ খাতকে সম্পূর্ণ রাজনীতি মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।